হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সব্যসাচীর লেখা জীবনের মেয়াদ গল্পের পরবর্তী অংশটি পড়ে শোনাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা গল্পের পরবর্তী অংশটি শুনি। আজকের গল্প জীবনের মেয়াদ। সকালের সংবাদপত্রখানা খুলেই ভবেশ দেখতে পেল তার প্রথম পৃষ্ঠাতেই সেদিনকার রাতের ঘটনা হুবহু ছাপা হয়েছে। একটু হেসে ভবেশ খবরের কাগজখানা মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। ঘটনার বিবরণ শেষ হবার পর লেখা রয়েছে, প্রসিদ্ধ অপরাধতত্ত্ববিদ মিস্টার ভবেশ গুপ্ত ডক্টর ব্যানার্জির ঘর থেকে দুখানা গোপনীয় পত্র এবং একখানা বহু পুরাতন নোটবই উদ্ধার করতে সমর্থ হইয়াছেন। তাহার ধারণা এই যে গুপ্ত স্থানে রক্ষিত ওই নোটবই এবং চিঠি দুইখানির জন্যই দস্যুদল ডক্টর ব্যানার্জির বাড়িতে গোপনে অগ্নিসংযোগ করেছিল, যাহাতে ওই কয়টি জিনিস আগুনে ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু মিস্টার গুপ্তের দূরদৃষ্টি এবং অনুসন্ধানের ফলে তাহাদের সেই চেষ্টা ব্যর্থ হইয়াছে। তিনি আশা করেন যে ওই কয়টি জিনিসের সাহায্যে দস্যু দলকে গ্রেপ্তার করা অচিরেই সম্ভব হইবে। কিন্তু দস্যু দল কেন ডক্টর ব্যানার্জিকে গভীর রাত্রিতে আক্রমণ করেছিল, হাউন্ডের দ্বারা নিহত ওই ব্যক্তি কে, তাহা এখনো গভীর রহস্যাবৃত। আমরা ওই নিহত লোকটির প্রকৃত পরিচয় জানবার জন্য উৎসুক। আশা করি মিস্টার গুপ্তের সাহায্যে পুলিশ শীঘ্রই ডক্টর ব্যানার্জিকে উদ্ধার করতে সমর্থ হবে। আমরা গভীর আগ্রহের সহিত এই ঘটনার মীমাংসার আশায় রইলাম। ভবেশ মৃদু হেসে বলল, বিনোদবাবু চমৎকারভাবে সাজিয়ে ঘটনাটা ব্যক্ত করেছেন দেখছি। এখন আমাদের বন্ধুরা কিভাবে এই সংবাদ গ্রহণ করবে তাই ভাবছি। বিজয় সংবাদপত্রখানা পড়ে বলল, সে কি, সমস্ত গোপন তথ্যই যে এতে প্রকাশিত হয়েছে দেখছি। এর মানে শত্রুপক্ষকে এসব গোপন সংবাদ জানালে তারা সতর্ক হবে এবং তার ফলে এই রহস্যের মীমাংসাও সুদূর পরাহত হবে নাকি? ভবেশ শেষে বলল, কিন্তু এর ফলে ঠিক উল্টোটাই আমি শত্রুপক্ষের কাছ থেকে আশা করছি। এই পথ আমি অবলম্বন করতাম না যদি অপরাধী দল ভীরু হতো, কিন্তু গত কয়েকদিনের ব্যাপারে তুমি এটা বেশ বুঝতে পেরেছ যে তারা আর যাই হোক ভীরু নয়। সাহস তাদের অপরিসীম এবং নিজেদের শক্তি সামর্থ্যের ওপর বিশ্বাসও রাখে যথেষ্ট। সুতরাং খবরের কাগজে এই সংবাদগুলো জানবার পর তারা তাদের প্রথামতো কাজে অগ্রসর হবে। এখন বুঝতে পারছো বোধহয় এটা একটা চার বিশেষ। রুই মাছ এবং পুঁটি মাছের চার এক হতে পারে না। সুতরাং এদের সন্ধান পাবার জন্য আমাকে আমাদের দ্বারা সংগৃহীত গোপন তথ্যের চার ফেলতে হয়েছে। আমার যদি কোনো মারাত্মক ভুল না হয়ে থাকে তবে শিগগিরই আমরা অপরাধীদের সাক্ষাৎ লাভ করে ধন্য হব। কিন্তু এবার থেকে শুরু হবে আগুন নিয়ে খেলা। মুহূর্তের ভুলে বা অসাবধানতার ফলে ঘটবে অপমৃত্যু। সুতরাং হুঁশিয়ার। এমন সময় সেই ঘরে ঢুকলো ভৃত্য কেশব। ভবেশ তার দিকে তাকাতেই সে বলল, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সে বলল যে কোনো জরুরি দরকারে এখনই আপনার সঙ্গে দেখা করা প্রয়োজন। আমি তাকে বাইরের ঘরে অপেক্ষা করতে বলে আপনাকে জানাতে এলাম। ভবেশ আনমনে বলল, আমার সঙ্গে জরুরি প্রয়োজন? লোকটা কিরকম দেখতে বলো তো? কেশব বলল, লোকটাকে বাঙালি বলেই মনে হলো। এর আগে তাকে কখনো আসতে দেখেছি বলে মনে পড়ে না। ভবেশ চেয়ার থেকে উঠে বললে, চলো।
ড্রয়িং রুমে একজন লোক একটা কোচে বসে অপেক্ষা করছিল। ভবেশকে ঘরে প্রবেশ করতে দেখে সে তাকে অভিবাদন করে বলল, আপনার নামই ভবেশ গুপ্ত বোধহয়। ভবেশ শান্তভাবে বলল, হ্যাঁ, কিন্তু আপনাকে আমি ঠিক চিনতে পারলাম না। আমার কাছে আপনার কি প্রয়োজন বলুন তো? লোকটা উত্তর দিল, আমাকে আপনি চেনেন না এ কথা ঠিক, কোনোদিন আপনার সঙ্গে আমার আলাপ পরিচয়ও হতো না যদি হঠাৎ এই ঘটনাটা না ঘটতো। ভবেশ জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আপনার বক্তব্যটা খুলে বলুন মিস্টার। লোকটা হেসে বললে, আমার নামটা আপনাকে বলা হয়নি। আমার নাম সলিল সেন। আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি এমন একটা মূল্যবান সংবাদ নিয়ে যা জানবার জন্য আপনাদের আগ্রহের সীমা নেই। ডক্টর ব্যানার্জির বাড়িতে হাউন্ডের কবলে নিহত লোকটির পরিচয় আমার অজ্ঞাত নয়। আমি তাকে খুব ভালোভাবেই চিনতাম। আগ্রহ ভরা কণ্ঠে ভবেশ বলল, আপনি তাকে চিনতেন? আপনার কোনো ভুল হয়নি তো সলিলবাবু? লোকটা দৃঢ়স্বরে বললে, না, আমার কোনো ভুল হয়নি। ওই মৃত ব্যক্তি আমার পরিচিত এবং তার মৃত্যুর কারণও হয়তো আমি কিছু কিছু জানি। ভবেশ বলল, আপনি যা কিছু জানেন খুলে বলুন সলিলবাবু। আমাদের মতো আপনিও নিশ্চয়ই তার হত্যাকারীর উপযুক্ত শাস্তি প্রার্থনা করেন। আপনার কাহিনী শুনে তার হত্যাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হতেও পারে। সলিল সেন গম্ভীরভাবে জবাব দিলে, আমি যা জানি সবকিছুই খুলে বলছি, কিন্তু আমার নাম আপনাকে গোপন রাখতে হবে। আমার কাছ থেকে এই সংবাদ আপনারা সংগ্রহ করেছেন এ কথা বাইরে প্রচারিত হলে তার ফলে আমার অদৃষ্টে ঘটবে অপমৃত্যু। ভবেশ বলল, আপনার কোনো ভয় নেই। আপনার নাম বা বক্তব্য বাইরের কেউই জানতে পারবে না। আপনি নির্ভয়ে আপনার কাহিনী ব্যক্ত করুন। সলিল সেন একটু ভেবে বলল, ডক্টর রজত ব্যানার্জির বাড়িতে নিহত ওই লোকটির নাম জনসন। তার দেহের রং কৃষ্ণবর্ণ হলেও আসলে সে একজন ইংলিশম্যান। আমার কথা শুনে আমাকে উন্মাদ বলে ভাবছেন কি? ভবেশ বলল, না, আপনার কথার প্রমাণ আমরা এর আগেই পেয়েছি। পোস্টমর্টেমে জনসনের আসল রূপ প্রকাশ পেয়েছে। লোকটা একটা তৃপ্তির নিঃশ্বাস ত্যাগ করে বলল, আমি জানতাম যে রং বদলালেও ওই লোক জনসন ছাড়া আর কেউ নয়। আমি আর জনসন ফ্লাইং হুইল নামক জাহাজে একই সঙ্গে কাজ করতাম। তারপর আমাদের জাহাজ ভারতের বন্দরে এসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই জনসন নিরুদ্দেশ হয়। তারপরে সে মিস্টার ব্যানার্জির বাড়িতে নিহত হয়। ভবেশ বিস্মিতভাবে বলল, অতি অদ্ভুত। কিন্তু জনসনের মৃত্যুর কারণ আপনি জানেন? সলিল সেন বললে, হ্যাঁ, কিছুদিন আগে সিহক নামে একটা জাহাজে চড়ে কয়েকজন লোক আটলান্টিকের বুকে পাড়ি দেয়। তাদের ভেতরে জনসনও ছিল। সে সেই জাহাজের একজন পদস্থ কর্মচারী ছিল। তাদের সেই অভিযানের আসল উদ্দেশ্য আমার অজ্ঞাত, কিন্তু জনসনের কথার ভাবে বুঝতাম যে তারা কোনো অদ্ভুত কিছু আবিষ্কারের সন্ধানে মহাসাগরের বুকে পাড়ি দিয়েছিল এবং সাফল্য লাভও করেছিল। কিন্তু লোভের বশবর্তী হয়ে তাদের ভেতর দুজন বিশ্বাসঘাতকতা করে সিহক ডুবিয়ে দেয়। তার ফলে সিহকের সঙ্গে সঙ্গে অন্যান্য সকলেও সমুদ্র গর্ভে সমাধি লাভ করে। জনসন এই কাহিনী বলতে বলতে এক এক সময় অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ত। তার চোখ দুটো প্রতিহিংসায় আগুনের মতো জ্বলত। কিন্তু অনেক চেষ্টা করেও তাদের আবিষ্কৃত রহস্যের সন্ধান আমি আজও জানতে পারিনি। সুতরাং আমার দৃঢ় ধারণা এই যে মহাসাগরের বুকে সেই আবিষ্কারের সঙ্গে জনসনের মৃত্যুর ঘনিষ্ঠ সম্বন্ধ বর্তমান।
কিন্তু সে ডক্টর ব্যানার্জির বাড়িতে গভীর রাত্রে নিহত হলো কি করে তা আমার জানা নেই। ভবেশ বলল, ডক্টর ব্যানার্জির সঙ্গে জনসনের পরিচয় ছিল। সেদিন সে কোনো গোপন কারণে ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু তার সঙ্গে দেখা হবার আগেই সে নিষ্ঠুরভাবে মারা পড়ে। আচ্ছা সলিলবাবু, আপনি জনসনের মুখে লস্ট অ্যাটলান্টিস বা কোনো মূর্তির কথা বলতে শুনেছেন? বিস্মিতভাবে সলিল সেন উত্তর দিলেন, না, সেরকম কোনো কথা সে আমায় বলেনি। ভবেশ বলল, জন ডিক্স বলে কোনো লোকের নাম তাকে কোনোদিন বলতে শুনেছেন? সলিল সেন বললেন, না, ওই নাম সে কোনোদিন উচ্চারণ করেনি। কিন্তু আপনি কি মনে করেন যে ওইসব জিনিসই তার মৃত্যুর কারণ? ভবেশ দৃঢ়স্বরে বললে, নিশ্চয়ই, কিন্তু সেসব গোপন কথা আমি আপনার কাছে প্রকাশ করতে পারবো না সলিলবাবু। কোনো ক্রমে ওইসব সংবাদ প্রকাশ পেলে শত্রুর দল সাবধান হবে। সলিল সেন বললেন, না, ওসব কথায় আমার কিছু প্রয়োজন নেই। জনসন সম্বন্ধে আমি যা কিছু জানতাম আপনাকে বললাম। আমি আপনাদের সাফল্য মনে প্রাণে প্রার্থনা করি মিস্টার গুপ্ত। আশা করি আপনাদের দ্বারা অপরাধী তার উচিত দণ্ড থেকে বঞ্চিত হবে না। ভবেশ শেষে বললে, আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ সলিলবাবু। সলিল সেন মৃদু হেসে বললে, যদি আমাদের জাহাজ ভারতবর্ষে অবস্থান করে তবে জনসনের হত্যাকারী গ্রেপ্তার হবার পর আমি আবার এসে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে যাব মিস্টার গুপ্ত। সলিল সেন চলে যাবার পর ভবেশ বিজয়ের দিকে তাকিয়ে বলল, লোকটাকে অনুসরণ করে দেখো সে কোথায় যায়, কিন্তু সাবধান, সে যেন তোমার অস্তিত্বের সংবাদ ঘুণাক্ষরেও টের না পায়। ভবেশের কথা শুনে বিজয় তার দিকে একটা অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঘর থেকে বেরিয়ে পড়ল। বিজয় ঘর থেকে বেরোবার পর ভবেশ দ্রুত তার ল্যাবরেটরিতে এসে হাজির হলো। তারপর সেখান থেকে কতগুলো জিনিস নিয়ে আবার ড্রয়িং রুমে ফিরে এলো। নিজের কাজ সেরে ভবেশ উঠে দাঁড়ালো। তারপর তার ল্যাবরেটরির দিকে ফিরে যাবার সময় হঠাৎ পেছনে কারো পদশব্দ পেয়ে ফিরে তাকিয়ে দেখতে পেল তার পেছনে দাঁড়িয়ে আছে বিমল বোস। চোখে মুখে তার একটা ভয়ের ছাপ। ভবেশকে দেখেই বিমল বিস্মিতভাবে তাকে প্রশ্ন করলো, এসব কি ব্যাপার ভবেশ? ডক্টর ব্যানার্জির নিরুদ্দেশ, তার বাগানে হাউন্ডের দ্বারা অজ্ঞাত আগন্তুকের মৃত্যু, এসব কি ব্যাপার তুমি জানো? তারপর আজ সকালের কাগজে দেখতে পেলাম আমার ওই নোট বইটার সংবাদ তুমি প্রকাশ করেছো, কিন্তু কেন এসব সংবাদ তুমি? তাকে বাধা দিয়ে ভবেশ বলল, প্রকাশ করার প্রয়োজন ঘটেছিল, তা না হলে অপরাধীদের সাক্ষাৎ আমরা পেতাম না। যাই হোক, ওসব আলোচনা মুলতুবি রেখে এখন আমার কথার জবাব দাও। ভবেশ তখন পকেট থেকে মৃত জনসনের একখানা ফটো বের করে বলল, এই লোকটাকে তুমি চেনো? ভালো করে ভেবে উত্তর দাও। বিমল সেই ফটো দেখে চমকে উঠে বলল, কি সর্বনাশ! এই তো সেই লোক যার ভয়ে আমি অস্থির হয়ে উঠেছি। এই লোকটাই আমার পেছনে এডেন থেকে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল। এর কথাই সেদিন তোমাকে আমি বলেছিলাম। এই লোকটা ডক্টর ব্যানার্জির বাড়ি উপস্থিত হয়েছিল কেন? ভবেশ গম্ভীরভাবে বলল, কোনো গোপন উদ্দেশ্যে। ডক্টর ব্যানার্জিকে এ খুব ভালোভাবেই চিনত এবং লস্ট অ্যাটলান্টিস সম্বন্ধে তাদের ভেতরে কোনো গোপন পরামর্শের জন্য সেদিন এই ডক্টর ব্যানার্জির বাড়িতে উপস্থিত হয়েছিল। এই মৃত ব্যক্তি আর কেউ নয়, সি হক জাহাজের ফার্স্ট অফিসার মিস্টার জনসন। বিস্মিত বিমলের কণ্ঠ থেকে উচ্চারিত হলো, জনসন? জনসনই তাহলে সেই বিশ্বাসঘাতকদের একজন, কিন্তু আর একজন কে? একটু ভেবে ভবেশ বলল, আর একজন যে কে তা এখনো কিছু বলা যাচ্ছে না,
তবে চেষ্টা করে দেখতে হবে বই কি, সহজে হাল ছাড়লে চলবে না। বিমল বললে, বাস্তবিক ব্যাপারটা ভালো করে জানা দরকার। উফ, মনে পড়ে সেই এডেনের কথা, কি ভয়ে ভয়েই না কাটাতে হয়েছিল আমায়। যাই হোক, জনসন তো ঘায়েল হলো, কিন্তু আর একজন? ভবেশ বলল, দেখা যাক তিনি কোন মহাত্মা। বিজয় ফেরবার পর তার কাছে সমস্ত কথা শুনে ভবেশ পুলিশ অফিসে ফোন করলে। ফোনে বিনোদবাবুর সাড়া পেয়ে ভবেশ বলল, আমার কথাগুলো শুনুন বিনোদবাবু। প্রিন্সেপ ঘাটের কাছে ডেট্রয়েট বলে একখানা জাহাজ নোঙর করা রয়েছে। আপনি গোপনে জাহাজখানা কবে এবং কোত্থেকে আসছে, প্যাসেঞ্জার জাহাজ না মাল জাহাজ, কবে বন্দর ত্যাগ করবে ইত্যাদি সংবাদ নিন। জাহাজখানা কোন কোম্পানির জাহাজ তাও জানাবেন। খুব গোপনে সব সন্ধান নেবেন, যেন কেউ জানতে না পারে। তারপর যত শিগগির পারেন আমাকে অনুসন্ধানের ফলাফল জানান। বিনোদবাবু বললেন, হঠাৎ তুমি জাহাজখানার সংবাদের জন্য এত ব্যস্ত হয়ে উঠলে কেন বলো তো? কোনো নতুন সংবাদ সংগ্রহ করতে পেরেছো নাকি? ভবেশ বলল, শুধু নতুন নয়, সাংঘাতিকও বটে, কিন্তু ফোনে সেসব কথার আলোচনা চলবে না। আপনি আগে ওই সংবাদগুলো আমায় জানান, তারপর সব বলবো। ফোন ছেড়ে দিয়ে ভবেশ মৃদু হেসে বলল, অদ্ভুত তোমাদের আত্মবিশ্বাস এবং সাহস, কিন্তু এই সদ্গুণ দুটোর উপযুক্ত সদ্ব্যবহার তোমরা করতে শেখনি, তাই এই দুটোই তোমাদের ধ্বংসের কারণ হবে। এই হঠকারিতার ফলে তোমরা আমার ফাঁদে পা দিয়েছ বন্ধুগণ। তারপর যখন জাল ডাঙায় টেনে তুলবো তখন দেখা যাবে সিহক জাহাজ ডুবিতে মৃত অনেক লোকই দিব্যি বহাল তবিয়াতে বিরাজ করছে। বিজয় জিজ্ঞাসা করলে, সলিল সেন নামধারী এই লোকটিকে তুমি সন্দেহ করলে কেন? লোকটির ওই পরিচয় কি মিথ্যা বলে মনে হয়? ভবেশ মৃদু হেসে বলল, সত্যি মিথ্যা বিচার করা নিষ্প্রয়োজন। লোকটার প্রকৃত নাম যাই হোক না কেন, সে অপরাধী দলের একজন প্রধান পান্ডা। এবং ভবেশ তার কথা শেষ না করে থেমে গেল। তারপর বলল, সে আমার কাছে এসেছিল গোপন তথ্য সংগ্রহের জন্য। নোটবই এবং চিঠি দুটোর সাহায্যে আমরা কত দূর অগ্রসর হয়েছি সে কথা জানা তাদের পক্ষে অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল, তাই তার এখানে আগমন। বিজয় বললে, তার মতলব জানতে পেরেও তুমি সেসব প্রয়োজনীয় সংবাদ তাকে জানালে কেন? ভবেশ বলল, বেচারাকে নিরাশ করে ফিরিয়ে দিতে আমার কষ্ট হলো, তাই। সন্দেহের দৃষ্টিতে বিজয় তার দিকে তাকিয়ে বলল, তুমি আমার কাছে কিছু গোপন করে যাচ্ছ নিশ্চয়ই। কিন্তু একটা সন্দেহ আমার মনে আগেই উপস্থিত হয়েছিল। লোকটা পুলিশের কাছে না গিয়ে এখানে তোমার কাছে এলো কেন? তোমার ঠিকানাই বা সে জানলো কি করে? ভবেশ বলল, সে কথা ঠিক, কিন্তু আসল ব্যাপার হচ্ছে জনসনের শনাক্তকরণ। ফটো না দেখেই সে কি করে বুঝলো যে মৃত ব্যক্তি জনসন ছাড়া আর কেউ নয়? এবং এই সংবাদ সে পুলিশে না জানিয়ে আমার কাছে বলতে এলো কেন? একজন অপরিচিত লোকের কাছে এই কথা জানানো অস্বাভাবিক নয় কি? তারপর তার রচিত সেই কাহিনী। কিন্তু এই জন্য তাকে তুমি নির্বোধ বলে ভাবলে ভুল করবে। সে শুধু বুদ্ধিমান নয়, বেশি বুদ্ধিমান। তাই সে জনসনের কথা প্রকাশ করে আমাকে বাজিয়ে গেল। এই শ্রেণীর অপরাধীদের প্রধান দোষ হচ্ছে নিজেদের বুদ্ধির ওপর অন্ধ বিশ্বাস এবং তার ফলে অন্যের ক্ষমতাকে হেয় জ্ঞান করা। এমন সময়ে কেশব এসে সেই ঘরে প্রবেশ করে ভবেশের হাতে একখানা কার্ড দিল। ভবেশ সেই কার্ডখানার দিকে তাকিয়ে বিস্মিতভাবে বলে উঠল, কি আশ্চর্য, ডক্টর ব্যানার্জি!
বিজয় সেই কারখানার দিকে তাকিয়ে দেখতে পেল তাতে লেখা রয়েছে ডক্টর আর ব্যানার্জি, আর্কিওলজিস্ট। বিজয় অস্ফুট স্বরে বলে উঠল, আশ্চর্য, প্রত্নতাত্ত্বিক রজত ব্যানার্জির কার্ড দেখতে পাচ্ছি। ভবেশ কোনো কথা না বলে দ্রুত পদে বাইরের ঘরে এসে দেখতে পেল একজন ভদ্রলোক ঘরের ভেতরে অস্থিরভাবে পায়চারি করে বেড়াচ্ছেন। ভবেশ ঘরে উপস্থিত হতে তিনি ফিরে তাকালেন। ভবেশকে তার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকাতে দেখে তিনি একটু হেসে বললেন, আমাকে দেখে আপনি বিস্মিত হয়েছেন দেখছি। ভবেশ বলল, হওয়াটাই স্বাভাবিক নয় কি? ডক্টর ব্যানার্জি নিরুদ্দেশ। তাছাড়া ডক্টর ব্যানার্জি বলে আমি যাকে জানতাম তিনি সম্পূর্ণ অন্য লোক, অথচ আপনার কার্ড থেকে বুঝতে পারছি যে আপনিও ডক্টর ব্যানার্জি। এক নামেই দুজন লোক, খুব আশ্চর্য ঘটনা বলে মনে হয় নাকি আপনার? ভদ্রলোক হেসে বললেন, দুজন লোকের এক নাম দেখে আশ্চর্য হচ্ছেন বটে, কিন্তু আমার কথা শুনলে বুঝতে পারবেন যে আমি প্রকৃত ডক্টর ব্যানার্জি এবং আমার বাড়ি থেকে অপরাধীরা যাকে চুরি করে নিয়ে গেছে তিনি আমার এক ঘনিষ্ঠ বন্ধু। আমি কলকাতার বাইরে ছিলাম বলে এসব কথা কিছুই জানতে পারিনি। আজ ফিরে এসে সব কথা শুনেই আপনার কাছে আসছি। খবরের কাগজে জানতে পারলাম যে আপনি এই ঘটনায় পুলিশের সঙ্গে কাজ করেছেন। আপনার নাম আমার অপরিচিত নয়, তাই আমি আপনাকেই উপযুক্ত লোক বুঝে সোজা এখানে এসেছি। আমার কথা শুনলে আপনি সব ঘটনাই বুঝতে পারবেন। ভদ্রলোকের চোখে মুখে একটা উত্তেজনার ভাব। ভবেশ বলল, আপনি স্থির হয়ে বসুন, মনে হচ্ছে যেন আপনি বিশেষ পরিশ্রান্ত। আপনি একটু বিশ্রাম করুন, চা খেয়ে নিন, তারপর আপনার মুখে সব ঘটনা শুনছি। ভদ্রলোক মৃদু হেসে বললেন, তাই হোক, এখন এক কাপ গরম চা হলে মন্দ হবে না। আপনাকে এখন বাড়িতে পাবো বলে মনে করিনি। যাই হোক, আমার ভাগ্য ভালোই বলতে হবে। ডক্টর ব্যানার্জি বলতে শুরু করলেন, প্রায় মাস তিনেক আগে আমি কোনো কার্য উপলক্ষে এডেনে উপস্থিত হয়েছিলাম। এডেনে কিছুকাল আগে যে খনন কার্য শুরু হয়েছিল তাতে প্রাচীন সভ্যতার কোনো সন্ধান পাওয়া যেতে পারে, এই আশাতেই আমি এডেনে উপস্থিত ছিলাম। সেই সময়ে এমন একটি ঘটনা ঘটে যাতে আমি অতি মাত্রায় বিস্মিত হই। একদিন সমুদ্রের ধার দিয়ে আমি দ্রুত বাড়ির দিকে ফিরছিলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আমি সেখান দিয়ে অগ্রসর হচ্ছিলাম। সেখানে জাহাজের নিম্ন শ্রেণীর নাবিকদের বস্তি। চলতে চলতে হঠাৎ একজন লোক আমার দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, মিস্টার ব্যানার্জি এখানে? একজন অজ্ঞাত অপরিচিত লোকের মুখে হঠাৎ আমার নাম উচ্চারিত হতে শুনে আমি বিস্মিতভাবে দাঁড়িয়ে তার দিকে তাকালাম। লোকটার মুখ দাড়ি গোঁফে ভরা, শতচ্ছিন্ন আবরণে তার দেহ আবৃত। দেখেই বুঝলাম যে লোকটা একজন জাহাজের নাবিক। তাকে কোনো প্রশ্ন না করে আমি আবার ফিরতে যাব, এমন সময় লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। তারপর পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে পরিষ্কার বাংলাতে বলল, আমায় চিনতে পারছো না ব্যানার্জি? লোকটার গলার স্বর এবং কথা বলার ভঙ্গি আমার একান্ত পরিচিত হলেও তাকে আমি চিনতে পারলাম না। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতে সে একটু হেসে বলল, বোসকে তোমার মনে পড়ে ব্যানার্জি? আমি তাকে চিনতে পেরে আনন্দে প্রায় চেঁচিয়ে বলে উঠলাম, কি আশ্চর্য বোস, তুমি এখানে? তুমি কি তাহলে জাহাজ ডুবিতে মরনি, বেঁচে আছো? বোসের চোখে মুখে একটা আতঙ্কের চিহ্ন আমি স্পষ্ট দেখতে পেলাম। সে আমার উচ্ছ্বাসে বাধা দিয়ে বললে, আস্তে কথা বলো ব্যানার্জি। আমার জীবিত থাকবার সংবাদ বাইরে প্রকাশ পেলে আমার প্রকৃত মৃত্যু ঘটতে দেরি হবে না, জেনে রাখো। আমি জাহাজ ডুবিতে মরিনি,
ভগবানের দয়ায় বহু কষ্টে নিশ্চিত মৃত্যুর কবল থেকে উদ্ধার লাভ করেছি। বোস কথা বলতে বলতে চারদিকে সতর্ক দৃষ্টিতে চাইছিল। তার অবস্থা দেখে এবং ভয়ের কারণ বুঝতে না পেরে আমি অনুমান করলাম যে তার এই অবস্থার পেছনে কোনো গোপন কারণ লুকিয়ে আছে। কিন্তু আমি সেখানে তাকে কোনো কথা জিজ্ঞাসা না করে একরকম জোর করেই আমার সঙ্গে তাকে বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে এসে অনেক অনুরোধ করবার পর সে বলল, আমার দুর্ভাগ্যের সঙ্গে আমি তোমাকে জড়াতে চাই না ব্যানার্জি, তবে তুমি যখন এত অনুরোধ করছো তখন সংক্ষেপে তোমাকে আমার এই দুরবস্থার কাহিনী বলছি, শোনো। ডক্টর ব্যানার্জি ভবেশের কাছে সেই কাহিনী ব্যক্ত করলেন। ভবেশ এক মনে সেই কথা শুনে জিজ্ঞাসা করলো, কিন্তু সমুদ্র গর্ভে তারা কি মহামূল্য বস্তু আবিষ্কার করেছিল যার জন্য এত ঘটনার উদ্ভব হতে পারে, সে কথা আপনি জানেন না? ডক্টর ব্যানার্জি বললেন, না, অনেক অনুরোধ সত্ত্বেও আমি তার দুরবস্থার কারণ জানতে পারিনি। যাই হোক, তারপর বোসের অনুরোধে আমি এডেনে পিটার কুইলোর দোকান থেকে একটা ব্রোঞ্জ নির্মিত মূর্তি ক্রয় করি। বোস সেই মূর্তিটা হস্তগত করে সেটাকে সবসময় যখের ধনের মতো আগলে রাখত এবং মূর্তিটার গায়ে কিছু খোদাই করত বলেই মনে হতো। কিন্তু সে সম্বন্ধেও কোনো কথার জবাব আমি তার কাছে পাইনি। জিজ্ঞাসা করলে তার মুখে ফুটে উঠত অদ্ভুত হাসি। সে হেসে বলতো যে এখনো সে কথা জানাবার মতো সময় আসেনি। একদিন পৃথিবীর সকলেই সে কথা জানতে পারবে এবং তার আবিষ্কারের কথা লোকের মুখে মুখে উচ্চারিত হবে। শ্রেষ্ঠ আবিষ্কারকদের ভেতরে সে একটা শ্রেষ্ঠ স্থান দখল করবে। এর প্রায় দিন 10 পরে আমি এখানে ফিরে এলাম এডেন থেকে। বোসকেও আমার সঙ্গে এখানে নিয়ে এলাম। বোসকে এখানে সবসময় খুব চিন্তিত এবং বিমর্ষ দেখতাম। মনে হতো সে যেন কোনো কঠিন সমস্যার সমাধানে অত্যন্ত অস্থির হয়ে উঠেছে। গোপনে সে কাউকে চিঠিপত্রও লিখত, কিন্তু সে সম্বন্ধে আমি আর কোনোদিন কৌতূহল প্রকাশ করিনি বা সে সম্বন্ধে কোনো কথা তাকে জিজ্ঞাসাও করিনি। এরপর আমি কোনো জরুরি কাজে বাইরে যেতে বাধ্য হই। বোস আমার কথা মতো আমার বাড়িতেই রইল। তারপর আজ এখানে ফিরে এসে দেখি ভয়ানক কাণ্ড। বোসও নিরুদ্দেশ, কিন্তু কে তার আততায়ী তা আমার অনুমান করাও অসাধ্য, কারণ বোস কোনোদিন সে সম্বন্ধে আমায় কিছু বলেনি। ভবেশ ডক্টর ব্যানার্জির কথা ধীরভাবে শুনে হেসে বলল, এখন ব্যাপারটা একটু পরিষ্কার হয়েছে বটে। যাই হোক, আমরা প্রাণপণ চেষ্টা করছি ডক্টর ব্যানার্জি। আশা করি শিগগিরই আমরা মিস্টার বোসের উদ্ধার সাধন করতে সমর্থ হব। কিন্তু এখানে একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। কথাটা এই যে এসব কথা বাইরে আর কারো কাছে প্রকাশ করবেন না, কারণ তাহলে আপনার অদৃষ্টেও মিস্টার বোসের মতো অবস্থা ঘটা বিচিত্র নয়। ডক্টর ব্যানার্জি বললেন, আপনার উপদেশ আমার মনে থাকবে। আশা করি আপনাদের দ্বারা মিস্টার বোস শীঘ্রই দুর্বৃত্তদের কবল থেকে মুক্ত হবে। ডক্টর ব্যানার্জি চলে যাবার পর ভবেশ বিজয়ের দিকে তাকিয়ে বলল, এখন বুঝতে পারছো কেন তারা ডক্টর ব্যানার্জির বাড়ি থেকে মিস্টার বোসকে হরণ করে নিয়ে গেছে? সেদিন রাতের সেই আগন্তুক ছদ্মবেশ সত্ত্বেও মিস্টার বোসকে চিনতে পেরেছিল। মিস্টার বোসেরও অবশ্য আগন্তুককে চিনতে দেরি হয়নি, কারণ একই জাহাজে তারা কাজ করতেন। জাহাজডুবিতে মৃত মিস্টার বোসকে চিনতে পেরে সে বিস্মিত হয়েছিল, সন্দেহ নেই, এবং সেখান থেকে ফিরে যাবার পথে সে তাকেও জোর করে তার সঙ্গে নিয়ে গেছে। বিকেলের দিকে বিনোদবাবু স্বয়ং ভবেশের কাছে এসে উপস্থিত হলেন। ভবেশ তাকে অভ্যর্থনা করে বললে, আসতে আজ্ঞা হোক বিনোদবাবু।
তারপর সে বিজয়ের দিকে তাকিয়ে বললে, আমাদের মাননীয় বন্ধুর আতিথ্য সৎকারের ভারটা তোমার ওপর দিলাম বিজয়। দেখো সে বিষয়ে যেন কোনো ত্রুটি না ঘটে। বিনোদবাবু গম্ভীরভাবে বললেন, ধন্যবাদ। তুমি না বললে বাধ্য হয়ে আমাকেই সে কথা বিজয়কে স্মরণ করিয়ে দিতে হতো, কারণ তোমার ওই জাহাজের সংবাদগুলো জোগাড় করতে আমার প্রাণান্ত হয়েছে। ভবেশ শেষে বলল, তা আপনার সেই প্রাণান্তকর খাটুনির ফলাফলটা দয়া করে ব্যক্ত করবেন কি? বিনোদবাবু বললেন, অবশ্যই। প্রিন্সেপ ঘাটের কাছে ডেট্রয়েট বলে একখানা জাহাজ নোঙর করা আছে, কথা সত্যি, কিন্তু এত জিনিস থাকতে ওই জাহাজখানার ওপর তোমার দৃষ্টি পড়ল কেন তা আমি ঠিক বুঝতে পারছি না। জাহাজখানা এখানে এসেছে আমেরিকা থেকে নানা রকম যন্ত্রপাতি বহন করে, তারপর এখান থেকে কেপ কলোনি ঘুরে যাবে আমেরিকার দিকে। জাহাজখানা একটা আমেরিকান কোম্পানির, যাত্রী এবং মাল দুই বহন করে থাকে, তবে আজকাল সেটা মাল বইবার কাজেই নিযুক্ত আছে। জাহাজটাতে 30 জন নাবিক আছে এবং তার ক্যাপ্টেনের নাম ডব্লিউ ফেয়ারফক্স। তোমার আর কিছু জানবার আছে? ভবেশ বলল, হ্যাঁ, আর একটা কথা জানবার আছে। জাহাজখানা কবে এখানকার বন্দর ত্যাগ করে আমেরিকার দিকে যাত্রা করবে জানেন? বিনোদবাবু বললেন, ওহো, সে কথা তোমাকে বলতে ভুলে গেছি। জাহাজখানা এখান থেকে কোনো মাল নিয়েই ফেরবার কথা ছিল, কিন্তু কোনো বিশেষ প্রয়োজনে এখানে মালের জন্য আর অপেক্ষা না করে কাল সন্ধ্যার সময় বন্দর ত্যাগ করবে। ভবেশ বলল, হঠাৎ মাল না নিয়ে তাদের বন্দর ত্যাগ করবার কি কারণ ঘটল, কিছু জানতে পেরেছেন? বিনোদবাবু বললেন, না, সে সংবাদ সংগ্রহ করা সম্ভব হয়নি। ভবেশ খানিকক্ষণ চিন্তা করে বলল, আজকের রাতটার জন্য 2 জন প্রহরী আমায় দিতে পারেন? চোখ দুটো কৌতূহলের ভঙ্গিতে নাচিয়ে বিনোদবাবু বললেন, প্রহরী? না, সেসব হবে না। আমি স্বয়ং এখানে আজকের রাতটা হাজির থাকব। তুমি এমন গোপনে কি খেলা খেলছো তা আমাকে জানতেই হবে। ভবেশ বলল, জানবার মতো হলে আপনাকে নিশ্চয় জানাতাম, কিন্তু এটা আমার মনের একটা সন্দেহ বই, আর কিছু নয়। আমার অনুমান ভুল হলে আপনার রাত্রি জাগাই সার হবে, ফল লাভ হবে না কিছুই। সুতরাং বুঝতেই পারছেন যে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই তা প্রকাশ করা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। বিনোদবাবু বললেন, কুছ পরোয়া নেই, একটা রাত না হয় জেগেই কাটিয়ে দিলাম, তাতে আমি পিছপাও নই। তুমি যখন অনুমান করেছো তখন একটা কিছু ঘটা আশ্চর্য নয়, কারণ তোমার ওই শক্তি বিশেষটির ওপর আমার একটু শ্রদ্ধা আছে। বিনোদবাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে কেশবকে নিয়ে ঘরে ঢুকলো বিজয়। কেশবের হাতের ট্রের ওপর দৃষ্টিপাত করে বিনোদবাবু বললেন, চমৎকার, তোমার এখানে অতিথি সৎকারের ব্যবস্থা যদি এইরকম হয় তবে প্রতিদিন তোমার আতিথ্য গ্রহণ করে তোমাকে আপ্যায়িত করতে আমি খুব প্রস্তুত আছি। ভবেশ এসে বললে, বর্তমানে আপনি যে চেয়ারটিতে দেহ রক্ষা করেছেন তাতে আজ কুইলোর হত্যাকারী আসন গ্রহণ করে আমাকে সম্মানিত করেছিলেন। এ সংবাদ আশা করি আপনার জ্ঞাত নেই। বিনোদবাবু চেয়ার থেকে লাফিয়ে উঠে সেটার দিকে তাকিয়ে বললেন, কুইলোর হত্যাকারী? তুমি কি বলতে চাও? সে আজ এখানে এই চেয়ারটাতে? ভবেশ বাকিটা যোগ করে দিয়ে বললে, দিব্যি খোশ মেজাজে আমার সঙ্গে আলাপ জমিয়ে গেছে। বিনোদবাবু বিস্মিত দৃষ্টিতে বললেন, আর তুমি তাকে কথা জেনেও বহাল তবিয়তে ফিরে যেতে দিলে? ভবেশ বললে, ফিরে যেতে দেইনি, ছিপের সুতো ছেড়েছি মাত্র, কারণ আমার ইচ্ছা আছে তার সঙ্গে পালের গোদাটাকেও একসঙ্গে ডাঙায় টেনে তুলব। আপনি জলযোগ সমাপ্ত করুন নিশ্চিন্ত মনে। আজ হোক কাল হোক কুইলোর হত্যাকারীর হাতে লোহার বালা পড়াবার সৌভাগ্য আপনার অবশ্যই ঘটবে। একখানা আস্ত মামলেটে প্রায় অর্ধেকটা মুখে পুড়ে দিয়ে বিনোদবাবু চোখ বড় বড় করে বললেন, বটে।
রাত তখন প্রায় 1:30। একটা কালো রঙের সিডান বডি গাড়ি অন্ধকারে আত্মগোপন করে ধীরে ধীরে ভবেশের বাড়ির সামনে এসে দাঁড়ালো। অন্ধকার নির্জন পথ, সামনে দুহাত দূরে জিনিসও স্পষ্ট দেখা যায় না, সুতরাং কোনো পথচারীও আধার রাতে গাড়িখানার অস্তিত্বের কথা জানতে পারল না। একজন লোক নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে এলো। তার পেছনে পেছনে গাড়িটা থেকে বাইরে লাফিয়ে পড়ল বিরাট একটা চতুষ্পদ জন্তু। অন্ধকারে তারা বাড়িটার দিকে এগোতে লাগলো। আর একজন লোক গাড়ির মধ্যেই বসে রইল। বাড়ির ভেতরে ঢুকে দোতলায় উঠবার সিঁড়ি দিয়ে দোতলায় উঠে তারা বারান্দায় পৌঁছতেই হাউন্ডটা অতিমাত্রায় চঞ্চল হয়ে উঠল। আগন্তুক হাউন্ডটার এই চঞ্চল ভাব লক্ষ্য করে বলল, কি রে পেড্রো, তুই কিছু সন্ধান পেয়েছিস নাকি? কুকুরটা মুখ তুলে অস্ফুট স্বরে গো গো করে স্থির হয়ে দাঁড়ালো। তারপর একদিক লক্ষ্য করে অগ্রসর হলো। কুকুরটার ভাবভঙ্গি দেখে আগন্তুকের মন সন্দেহে পূর্ণ হলো। কুকুরটার চঞ্চলতার কারণ সে জানতে না পারলেও এটুকু সে টের পেল যে কোনো বিপদ ঘটা একেবারে আশ্চর্য নয়। কিন্তু এই স্তব্ধ অন্ধকার রাত্রে তার আগমনের সংবাদ কেউ টের পাবে কি করে? এসব কথা চিন্তা করে সে খানিকটা নির্ভয় হলো বটে, কিন্তু একেবারে নিশ্চিন্ত হতে পারল না। সে তার পকেট থেকে একটা কালো রঙের ছোট রিভলভার বের করে হাতে নিল। তারপর সেটা দৃঢ় মুষ্টিতে চেপে ধরে সামনের দিক লক্ষ্য করে সতর্কভাবে কুকুরটার অনুসরণ করল। কুকুরটা যে ঘরে ঢুকেছিল সেই ঘরে ঢুকে লোকটা দেখতে পেল ঘরের এক কোণে একটা লোক আপাদমস্তক লেপ মুড়ি দিয়ে গভীর ঘুমে ডুবে আছে। সেদিকে তাকিয়ে আগন্তুকের চোখ দুটো আনন্দে ও উৎসাহে জ্বলে উঠল। সে আস্তে আস্তে পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেল। হাতে তার রিভলভার তৈরি, দরকার হলেই মুহূর্ত মধ্যে অগ্নিবর্ষণ করবে। কিন্তু কুকুরটার দিকে তাকাতেই সে আর না গিয়ে থমকে দাঁড়ালো। আশ্চর্য ব্যাপার, কুকুরটা সেই ঘুমন্ত লোকটিকে আক্রমণ না করে ঘরের মেঝেতে কিছুর ঘ্রাণ নিতে নিতে অমনভাবে ঘুরে বেড়াচ্ছে কেন? একটা অজ্ঞাত ভয়ে তার বুক কেঁপে উঠল। সে আর কিছুমাত্র দেরি না করে দ্রুত ঘরের কোণে স্থাপিত খাটটার কাছে এসে হাজির হলো। তারপর এক টানে লেপটা সরাতেই তার হৃদকম্প উপস্থিত হলো। বিছানায় কোনো মানুষ ঘুমিয়ে নেই, আছে শুধু মানুষের মতো করে সাজানো পরপর কতকগুলো বালিশ। আগন্তুক এতক্ষণে সব ব্যাপারটা বুঝতে পারল। এখানে তাদের আগমনের সংবাদ এ বাড়ির লোকদের অজানা নেই, কিন্তু কোন মন্ত্র বলে তাদের এই একান্ত গোপন সংবাদ প্রকাশ পেল তা সে কিছুই ঠিক করে উঠতে পারল না। যাই হোক, সময় নষ্ট করলে বিপদ অবশ্যম্ভাবী। সে আর মুহূর্ত মাত্র ঘরে অপেক্ষা না করে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসেই অন্ধকারে যে দৃশ্য তার চোখে পড়ল তাতে আতঙ্কে তার চোখ দুটো কপালে উঠল। বারান্দার ওপরে কিছু দূরেই অন্ধকারে দেখা গেল দুটো মানুষের আবছা মূর্তি। বারান্দার পথ আগলে তারা দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আগন্তুকের সেই ছোট আগ্নেয়াস্ত্র গর্জন করে উঠল। পরপর 4 বার গুলি করা সত্ত্বেও ওই মানুষ দুজন আহত হলো বলে মনে হলো না। তারা যেমন দাঁড়িয়েছিল ঠিক তেমনই নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎ তাকে অতিমাত্রায় বিস্মিত করে তার কাছ থেকে কেউ কঠিন কণ্ঠে আদেশের সুরে বলে উঠল, অস্ত্র ত্যাগ করো মিস্টার ব্যানার্জি, নইলে তোমার প্রাণহীন দেহ সিঁড়ির নিচে গড়িয়ে পড়বে। আগন্তুক সে কথায় ভ্রুক্ষেপ মাত্র না করে রিভলভার হাতে ঘুরে দাঁড়ালো। পরক্ষণে তার চোখের সামনে অন্ধকারের ভেতর ফুটে উঠল পরপর 2 বার আগুনের ঝলক।
সঙ্গে সঙ্গে তার আহত হাত থেকে আগ্নেয়াস্ত্র খসে মাটিতে পড়ল। আহত হয়ে যন্ত্রণায় তার মুখ বিকৃত হলো। সে ক্রুদ্ধ কণ্ঠে হুঙ্কার দিল, পেড্রো, হতভাগাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেল। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সেই নিস্তব্ধ রাত ভেদ করে উঠল ক্রুদ্ধ হাউন্ডের ভয়াবহ গর্জন। আগন্তুকের পাশ কাটিয়ে হাউন্ডটা অন্ধকারে একদিক লক্ষ্য করে ঝাঁপ দিল। হাউন্ডটাকে আক্রমণ করতে দেখে ভবেশ প্রথমে একটু ভীত হলো, কিন্তু তখন আর সময় নষ্ট করার অবসর ছিল না। সে তার হাতের রিভলভার তুলে হাউন্ডের জ্বলন্ত চোখ লক্ষ্য করল। তারপর একসঙ্গে 3টে আগ্নেয়াস্ত্র আক্রমণকারী হাউন্ডকে লক্ষ্য করে গর্জে উঠল। গুলির আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে হাউন্ডটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। তারপর তার ঘাড়টা একদিকে ঝুলে পড়ল। লক্ষ্যভ্রষ্ট হয়ে তার প্রাণহীন দেহ সিঁড়ি দিয়ে নিচে অদৃশ্য হলো। হাউন্ডের মৃত্যু ঘটতে দেখে আগন্তুক ক্রোধে এক প্রচন্ড হুঙ্কার দিয়ে পকেটে হাত দিয়ে কি একটা বের করলো। তাকে পকেটে হাত দিয়ে সেটা বের করতে দেখে ভবেশ আতঙ্কের সুরে বলল, কি সর্বনাশ, হতভাগা আমাদের বোমা দিয়ে উড়িয়ে দিতে চায় দেখছি। ঠিক সেই সময় আরেকটি ছায়ামূর্তি দ্রুত পায়ে এসে মিস্টার ব্যানার্জির পাশে দাঁড়ালো তাকে সাহায্য করতে। ভবেশ আর সেই বোমা ত্যাগ করবার সুযোগ দিল না। তার আগেই তার হাতের বোমা ভবেশের গুলিতে তার হাতেই বিদীর্ণ হলো। প্রচন্ড একটা শব্দে চারদিক থরথর করে কেঁপে উঠল। বারান্দার পাশেই একটা ঘরের দেওয়াল অদৃশ্য হলো। চারিদিক ধুলো, বালি আর দেওয়ালের ভগ্ন স্তূপে ভরা। ভবেশ মৃদু স্বরে বলল, আজ আমাদের পুনর্জন্ম বলতে হবে। হতভাগা যদি ওই বোমা আমাদের উপর ত্যাগ করবার সুযোগ পেত, তবে আমরা এতক্ষণে সদল বলে নরকের দিকে যাত্রা করেছিলাম আর কি। বিনোদবাবু ধূলিশয্যা ত্যাগ করে টলতে টলতে উঠে দাঁড়ালেন। তারপর কৃতজ্ঞ দৃষ্টিতে ভবেশের দিকে তাকিয়ে বললেন, সাবাস তোমার লক্ষ্যভেদের শক্তি। এ বিষয়ে তুমি আমার গুরু হবার যোগ্য, স্বীকার করতেই হবে। ঠিক সময় মতো ওই গুন্ডাটার হাতের বোমা না ফাটালে এতক্ষণে, বাপরে, কে জানতো যে আজ রাত্রে প্রাণটা এমন ভাবে খোয়া যেতে যেতেও বেঁচে যাবে। ভবেশ বলল, খোয়া যখন যায়নি তখন সে চিন্তা নিষ্ফল। এখন আমাদের হিতৈষী বন্ধুদের অবস্থাটা একবার দেখা দরকার, কিন্তু তাদের খুঁজে পাবো কিনা সন্দেহ আছে। বিনোদবাবু সায় দিয়ে বললেন, আমারও তাই মত। বোমার কল্যাণে তাদের দেহ ধুলো হয়ে শূন্যে অদৃশ্য হয়েছে, এতে কোনো দ্বিমত থাকতে পারে না। হতভাগারা নিজের দোষেই মারা পড়ল, এতে আমাদের আর দোষ কি বলো? ভবেশ বলল, এখানে আর মুহূর্ত মাত্র দেরি নয়। আজ রাত্রেই আমাদের ডেট্রয়েট জাহাজে হানা দিতে হবে, নইলে মিস্টার বোস অথবা পালের সেই গোদার সন্ধান আমরা আর এ জীবনে পাবো না। বিনোদবাবু চিন্তিতভাবে বললেন, তা ঠিক, তবে থানা থেকে আগে জনাকুড়ি সশস্ত্র প্রহরী সঙ্গে নিতে হবে। যার একটা অনুচরেরই এত তেজ, সে যে কি জাতীয় মনুষ্য তা আমি বেশ বুঝতে পারছি। তাছাড়া সেই জাহাজেই বা এরকম কত বোমা লুকিয়ে আছে কে বলবে। না ভবেশ, তুমি গোয়ার্তুমি করে এরকম ভাবে মৃত্যুকে ডেকে এনো না। সাহস এবং গোয়ার্তুমি এক জিনিস নয়। আমার সাহস আছে বটে, কিন্তু আমি গোয়ার নই। সুতরাং এখান থেকে থানা, তারপর থানা থেকে দলে ভারী হয়ে। ভবেশ তাকে বাধা দিয়ে বললে, আর কথা নয়, চলো, থানা থেকে যত খুশি লোক নিন, আপত্তি নেই, কিন্তু জাহাজ চড়াও করব আমরা 3 জনই, অবশ্য অতি গোপনে। কিন্তু তার আগে এখানে 2 জন প্রহরীর ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের অবর্তমানে কেউ এ বাড়িতে প্রবেশ করতে না পারে।
গল্পটি কেমন লাগছে বন্ধুরা? নিশ্চয়ই ভালো লাগছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক। গল্পের শেষ অংশটি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।